আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওটাতে। আজকে আমরা তো মূলত যে ক্লাসটা শুরু করছিলাম, আমরা যে জটিল সংখ্যা এইচএসসি ম্যাথের যে জটিল সংখ্যা যে অধ্যায়টা আছে সেটার দ্বিতীয় ক্লাসটা আমরা করব। অর্থাৎ দ্বিতীয় ক্লাসে আমরা জানবো জটিল সংখ্যার যে কার্তেশীয় যে স্থানাঙ্ক যেটা ব্যবস্থা আছে তার মাধ্যমে প্রকাশ, ফুলার স্থানাঙ্কে প্রকাশ করা। তাছাড়াও আমরা যে এটা দেখবো যে এটা জটিল সংখ্যা ভগ্নাংশ আকৃতিতে দেওয়া থাকলে সেটার মান কীভাবে বের করতে হয়। তার পরবর্তীতে দেখবো যে আর্গুমেন্ট নির্ণয়, এরকম অনেক জিনিস দেখবো। ম্যাথ প্রবলেমও আছে, এর পাশাপাশি বেসিক যতটুকু প্রয়োজন ততটুকু আছে। ওকে ওকে সর্বপ্রথমে আমরা দেখি যে কার্তেশীয় স্থানাঙ্কে প্রকাশ। কার্তেশীয় স্থানাঙ্কে প্রকাশ বলতে কি বোঝায়? আমাদের যে সাধারণত ওই যে এক্স কার্তেশীয় স্থানাঙ্কে প্রকাশ, সাধারণত ওই এক্স প্লাস আই ওয়াই যে আকৃতিতে প্রকাশ নেই সেটা হচ্ছে আমাদের কার্তেশীয় স্থানাঙ্কে প্রকাশ। উদাহরণস্বরূপ একটা জটিল সংখ্যা আছে, সেটা হচ্ছে কি আমাদের 3+4i আছে, ঠিক আছে, 3+4i, এটা হচ্ছে আমাদের কার্তেশীয় স্থানাঙ্কে প্রকাশ। সেটাকে যদি আমরা প্রকাশ করি সংখ্যা রেখার মধ্যে, তাহলে এদিক বরাবর আমাদের আছে প্লাস সংখ্যা যেগুলো, এদিকে মাইনাস সংখ্যা, এদিক বরাবর আই আছে, এদিক বরাবর মাইনাস আই যেগুলো আছে সেগুলো। তো এখানে পড়লো উদাহরণস্বরূপ, এখানে পড়লো আমাদের -3 যেহেতু আছে আমাদের দ্বিতীয় কক্ষপথে পড়বে, দ্বিতীয় অক্ষে পড়বে এখানে -3+4i, ঠিক আছে। এই যে এটার অবস্থান, ঠিক আছে, এদিক বরাবর ধরলাম আমরা -3 এবং এদিক বরাবর ধরলাম আমাদের 4i, ঠিক আছে। এই যে আমরা এক্স অক্ষ হতে কতটুকু দূর, ওয়াই অক্ষ হতে কতটুকু দূর, এই মাধ্যমে, অর্থাৎ এই যে মাধ্যমে প্রকাশ করি যেটা, সেটা হচ্ছে আমাদের কার্তেশীয় স্থানাঙ্কে প্রকাশ করা। অর্থাৎ আমরা সরাসরি ধরলাম যে এক্স অক্ষ বা এই বরাবর হতো কত দূর, এই বরাবর 3 একক এবং এই বরাবর ওয়াই অক্ষ হতে কত 4 একক, ঠিক আছে, 4i এবং -3, এইরকমভাবে প্রকাশ। তো এটা হচ্ছে আমাদের কার্তেশীয় স্থানাঙ্কে প্রকাশ। এখন আমরা যদি কার্তেশীয়, এটা হচ্ছে কার্তেশীয়, এবং পোলার স্থানাঙ্ক যদি আমরা জানি তাহলে সেটা হচ্ছে যে পোলার স্থানাঙ্ক হচ্ছে যে স্থানাঙ্ক হচ্ছে যে আমরা এরকম প্রকাশ না করে আমরা যে কাজটা করলাম, এই যে -3 যেটা আছে, -3 4i কে আমরা এভাবে প্রকাশ করলাম, -3+4i, সেটাকে আমরা প্রকাশ করলাম যে এটা এই যে কেন্দ্র হতে দূরত্ব r, ঠিক আছে। আমরা বললাম যে যে কেন্দ্র হতে কত মিটার দূরত্ব হইতে পারে, যে এখানে 5 একক দূরত্ব, ঠিক আছে। কেন্দ্র হতে r সমান কত, r সমান 5, আমরা ক্যালকুলেশন করে 5 পেলাম, ঠিক আছে। কিভাবে পেলাম? আমরা r বলতে মডুলাস বুঝাই, ঠিক আছে। তো আমরা পোলার স্থানাঙ্ক বলতে বুঝি আমরা মডুলাস এবং আর্গুমেন্ট দিয়ে যে প্রকাশ যেটা আছে, বুঝছেন। পোলার স্থানাঙ্ক বলতে এইরকম বুঝায় যে পোলার বলতে বোঝায় আর কমা থিটা, এরকম ভাবে প্রকাশ করা। আর কার্তেশীয় বলতে বোঝায় যে এক্স প্লাস আই আকৃতিতে প্রকাশ, ঠিক আছে। তো পোলার আকৃতিতে প্রকাশ করতে আমরা কেন্দ্র হতে দূরত্ব জানলাম এবং এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ, ঠিক আছে, সেটা জানলাম, যে এই যে কোণ যেটা সেটা জানলাম। এই দুটার মাধ্যমে আমরা খুব সহজে কি করতে পারি, আমরা পোলার স্থানাঙ্কে প্রকাশ করতে পারি। এখন কথা হলো কার্তেশীয় থেকে পোলার আমরা কিভাবে যাব, অর্থাৎ কার্তেশীয় স্থানাঙ্কে দেওয়া আছে, আমরা পোলারে কিভাবে যাব? একদম সহজ জিনিস, আমরা মডুলাস এবং আর্গুমেন্ট বের করব। উদাহরণস্বরূপ এই যে আছে আমাদের কার্তেশীয় দেওয়া আছে, ঠিক আছে, কার্তেশীয় 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 থেকে আমরা পোলারে যেতে চাই, ঠিক আছে, পোলার স্থানাঙ্কে যেতে চাই। তো আমাদের দেওয়া থাকলো যেমন 3+3√3i, এটা দেওয়া আছে। এটাকে আমরা পোলার স্থানাঙ্কে প্রকাশ করবো, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কার্তেশীয়, পোলারে প্রকাশ করবো, ঠিক আছে। পোলার প্রকাশ করতে হলে আমাদের কিটা লাগে, আর কমা টিটা, অর্থাৎ মডুলাস কমা আর্গুমেন্টে প্রকাশ করা লাগে। আমরা মডুলাস সমান কি জানি, এটার মডুলাস যখন আমরা বের করবো তখন কত হবে, √3² প্লাস √3 এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে আমরা মানটা পাবো কত পাই আমরা এদিকে। তো যাই মানটা হয় না কেন আমরা এখানে বসিয়ে দেবো সরাসরি, ঠিক আছে। আর তারপরে আমরা যখন তোরা বসিয়ে ফেলো, কোনো সমস্যা না। তারপরে এটা তো আমরা আর এর মান পেলাম, আমাদের টিটার মানটাও লাগবে, অর্থাৎ আর্গুমেন্টটা লাগবে। লক্ষ্য হয়তো এটা কত নম্বর কক্ষপথ আছে, প্লাস প্লাস আছে, প্রথম অক্ষ আছে, সরি কক্ষপথ বলতেছি, অক্কে কত নম্বর অক্কে আছে। যেহেতু এখানে সামনে প্লাস, এখানে প্লাস 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 থাকলে, আমি আগের ক্লাসে কি দেখেছিলাম, প্লাস প্লাস থাকলে কি থাকে, প্লাস প্লাস থাকলে আমরা জানি প্লাস প্লাস হচ্ছে গিয়া প্রথম অক্কে, ঠিক আছে, প্রথম অক্কের বেলায় সূত্রটা কি ছিল, সূত্রটা ছিল গিয়া যে টিটার সমান হবে tan ইনভার্স y/x, ঠিক আছে, y/x। এখান থেকে আমরা মানগুলো বসে পাই, y মান কত আছে, tan ইনভার্স y মান আছে গিয়ে 3√3, x এর মান কত আছে, x এর মান আছে গিয়ে এই যে y মান হলো গিয়ে, y বলতে বুঝা অবাস্তব অংশ, যে i এর সাথে যে অংশ অবাস্তব অংশ, আর x বলতে বুঝা এই যে বাস্তব অংশ, এই i ব্যতীত বাদবাকি যে অংশটা থাকে সেই অংশটা। তো এখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের আসে π/3 বা 60 ডিগ্রি। তো আমরা লিখতে পারবো এখন π/3, এটা যেহেতু ক্যালকুলেশন করে আসে হতো। তো কার্তেশীয় থেকে পোলার স্থানাঙ্কে প্রকাশ করা খুব সহজ, কিন্তু যদি আমি তোমাকে বলি পোলার স্থানাঙ্ক থেকে কার্তেশীয় স্থানাঙ্কে প্রকাশ করো, তাহলে তুমি কিভাবে করবে? আচ্ছা, লক্ষ্য করো একটা জিনিস, আমরা এক কাজ করলাম যে এই যে সংখ্যা রেখার মধ্যে যেটা অবস্থান দেখলাম, উদাহরণস্বরূপ আমরা দেখলাম যে 3+4i, ঠিক আছে, 3+3√3 যে আছে, এটা আমরা দেখলাম এই বরাবর হচ্ছে আমাদের 3, আর এই বরাবর হচ্ছে আমাদের 3√3i। ওকে, তো এইটাকে আমরা তো কার্তেশীয় মাধ্যমে পোলার স্থানাঙ্কে প্রকাশ করলাম। আচ্ছা, এখন লক্ষ্য করো যে আমরা
পোলার থেকে কার্তেশীয় কিভাবে যাবো? অর্থাৎ যদি আমাদের মান এখানে দেওয়া থাকে, ঠিক আছে, মান দেওয়া আছে, সে আগের মান ধর্ষণ দেওয়া আছে, আমরা দেওয়া আছে উদাহরণস্বরূপ কি মান ধরা যায়, ধরলাম আমরা যে আছে আমাদের 25 দেওয়া আছে, তারপরে দেওয়া আছে আমাদের এটা মান হচ্ছে π/3 পোলার স্থানাঙ্ক। এই হলো আমাদের পোলার স্থানাঙ্কের প্রকাশ। এটাকে আমরা কার্তেশীয় রূপান্তর করবো, ঠিক আছে। এই পোলার স্থানাঙ্কে দেওয়া আছে, আমরা কার্তেশীয় রূপান্তর করবো। তার আগে আমরা আসলে একটা জিনিস দেখি, লক্ষ্য করি, যে লক্ষ্য করে দেখো এখানে 3 + 3√3i আছে, যেটা আমরা কি প্রকাশ করলাম, কোন মাধ্যমে প্রকাশ করলাম, আমরা যে সংখ্যা রেখা আছে, যে চিত্র যেটা গ্রাফ যেটা আছে, সেই গ্রাফের মধ্যে আমরা কার্তেশীয় স্থানাঙ্কে প্রকাশ করলাম। এটাকে এখন লক্ষ্য করে দেখো, আর বলতে কি বুঝে, আর বলতে এই জিনিসটা বুঝে না, এটাকে আর বলা হয় না, ঠিক আছে। টিটা বলতে এই টিটাকে বুঝায় না, ওয়াই বলতে এই অংশকে বুঝায় না, এক্স বলতে এই অংশকে বুঝায় না, ওয়াই বলতে কি অবাস্তব অংশ 3√3, এক্স বলতে কোন অংশ, বাস্তব অংশ 3। এখন একটা জিনিস লক্ষ্য করে দেবো, আমরা যদি এখানে cos থিটা নেই, cos থিটার সময় আমরা কি জানি, ভূমি বাই অতিভুজ। ভূমি বাই বলতে কি বোঝায়, এক্স, অতিভুজ বলতে কি বোঝায়, আর। বা এখান থেকে আমরা লিখতে পারি না যে এক্স সমান, এই এক্সটাকে জায়গাতে রেখে এই অংশটাকে ওই পাশে পাঠিয়ে দিলাম, গুণ আছে এই সাইডে গেলে কি হবে, বাঘ হয়, সরি বাঘ আছে এই সাইডে গেলে কি হবে, গুণ হয়ে যাবে, অর্থাৎ আর cos থিটা। ঠিক একইভাবে আমরা যদি সাইন নেই, ঠিক আছে, কোনটার ক্ষেত্রে, এই যে ত্রিভুজ যেটা, ত্রিভুজের ক্ষেত্রে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, এই যে সমকোণী ত্রিভুজ যেটা আছে সেটার ক্ষেত্রে যদি আমি নেই সাইন থিটা, সাইন থিটার সমান আমরা কি জানি, সাইন থিটার সমান হচ্ছে লম্ব অর্থাৎ ওয়াই বাই অতিভুজ সমান আর। বা এখান থেকে আমরা সুন্দর মতো লিখতে পারি ওয়াই সমান এই পাশটা এই পাশে নিলাম, আরটাকে এই পাশে নিলে কি হয়, আর সাইন থিটা। অর্থাৎ আমরা কি পেলাম, আমরা পেলাম যে আর সমান এক্স সমান আর cos থিটা এবং y সমান r sin থিটা, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছি। এখন যদি আমার এইরকম আকৃতি দেওয়া থাকে, ঠিক আছে, পোলার আকৃতি দেওয়া থাকে, এখন আমরা দেখবো ও টেকনিকে ব্যবহার করে আর বের করবো আমরা কার্তেশীয় মান, ঠিক আছে। আমার দেওয়া আছে, কোথায় দেওয়া আছে, আমার দেওয়া আছে পোলার, ঠিক আছে, পোলারটা দেওয়া আছে এখানে, পোলারটা দেওয়া আছে, পোলারটা দেওয়া আছে। এখন সেটাকে আমি কার্তেশীয় নিতে চাই। কার্তেশীয় নিতে হলে লক্ষ্য করে এটা জিনিস, পোলারে কি দেওয়া থাকে, আর এর মান দেওয়া থাকে, টিটার মান দেওয়া থাকে, অর্থাৎ মডুলাস এবং আর্গুমেন্ট দেওয়া থাকে, মডুলাস আর্গুমেন্ট, অর্থাৎ এটা কি দেওয়া আছে আমাদের, আর এর মান দেওয়া আছে, আর এর মান কত দেওয়া আছে 25। এরপরে টিটার মান দেওয়া থাকে, টিটার মান কত দেওয়া আছে, টিটার মান হচ্ছে π/3, ওকে, টিটার মান আছে। আমার বের করতে হবে কি, আমি যদি এক্স এবং ওয়াই এর মানটা পেয়ে যাই তাহলে আমি সহজে কার্তেশীয় স্থানাঙ্কে বসাতে পারবো না। অর্থাৎ পোলার স্থানাঙ্কে যে আর টিটার মান দেওয়া আছে, আমি কোনোভাবে যদি আর এবং টিটা ব্যবহার করে যদি এক্স এবং ওয়াই মানটা বের করতে পারি তাহলে খুব সুন্দর বসে বের করতে পারবো। এখন লক্ষ্য করো কীভাবে বের করতে হয়, আমার আর এবং টিটা ব্যবহার করে কীভাবে আমি এক্স বের করবো, লক্ষ্য করো, এক্স সমান কি আমরা জানি, এক্স সমান কি জানি, আর cos থিটা, আর cos থিটা, আর এর মান কত এখানে 25, cos থিটার মান কত π/3, এখানে ক্যালকুলেশন করলে কত আসে, π/3 cos 60° মান কত, হাফ, 60° মান কত আসে, হাফ, অর্থাৎ 25/2, শেষ। ঠিক একইভাবে আমরা ওয়াই সমান কি জানি, এখানে দেখো ওয়াই সমান কি, আর সাইন থিটা, আর সাইন থিটা, আর এর মান কত এখানে 25, সাইন থিটার মান কত π/3, π/3 বলতে 60° বোঝায়, সাইন 60° মান কত, 60° মান √3/2, 25 ইন্টু √3/2, ঠিক আছে, বা 25, এটাকে লিখে যদি তাহলে আসে 25√3/2, ঠিক আছে। ওকে, তো এখন আমরা এক্স এর মান পেয়ে গেলাম, ওয়াই এর মান পেয়ে গেলাম। এখন আমরা পোলার স্থানাঙ্ক থেকে আমরা কার্তেশীয় প্রকাশ করব। কার্তেশীয় কি রকম হয়, এক্স প্লাস আই ওয়াই, এরকম আকৃতি না, এক্স এর মান আমরা কত পেলাম, এত 25/2 প্লাস ওয়াই এর মান কত পাইলাম 25√3/2i, শেষ, কমপ্লিট। অর্থাৎ আমাদের পোলার স্থানাঙ্কে দেওয়া আছে, কার্তেশীয় স্থানাঙ্কে রূপান্তর করছি কোন নিয়মে, আমরা এই নিয়মটা ইউজ করি, ঠিক আছে। এখানে এই টেকনিকটা ইউজ করে আমরা খুব সহজে পোলার স্থানাঙ্কে আর এবং টিটার মান দেওয়া আছে, ঠিক আছে, না আমরা টিটার মান, মনে কি একটা জিনিস, টিটার মান যেটা আছে সেটাকে আমরা চাইলে রেডিয়ানেও প্রকাশ করতে পারি, যেমন π/3 এরকমভাবে প্রকাশ করতে পারি, অথবা ডিগ্রিতেও প্রকাশ করতে পারি। ডিগ্রিতে প্রকাশ করলে এটা কত আসে, π/3 ডিগ্রি প্রকাশ করলে কত আসে, 60° আসে, ঠিক আছে, আমি তোকে দেখিয়েছিলাম আগের ক্লাসে। ওকে, তো এই হলো যে আমরা কার্তেশীয় থেকে পোলার থেকে কার্তেশীয়কে কীভাবে প্রকাশ করবো সেটা। এখন আমরা মুছে ফেলি আগে সবগুলো,
ওকে, এখন আমরা একটা জিনিস দেখবো যে অয়লারের সূত্রটা জিনিসটা কি। অয়লারের সূত্র এটা অ্যাডভান্স তুমি জানি রাখলে বালা। অয়লারের সূত্র সূত্র অয়লারের সূত্র হলো এইরকম। তিনি কি বলেছেন, তিনি বলেছেন যে আমরা cos থিটা প্লাস আই সাইন থিটা যেটা আছে সেটাকে এইরকম না লিখে আমরা চাইলে ই টু দি পাওয়ার আই থিটা আকৃতিতে লিখতে পারি, ঠিক আছে, ই টু দি পাওয়ার আই আকৃতিতে লিখতে পারি। ঠিক একইভাবে যদি আমরা লিখি cos থিটা মাইনাস আই সাইন থিটা যেটা আছে সেটাকে আমরা লিখতে পারি যে ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা, ঠিক আছে, এরকম ভাবে। এখন আমরা যে কার্তেশীয় স্থানাঙ্কে যে প্রকাশ করি কার্তেশীয়, সেটা লিখি যে আমরা কোনো একটা সংখ্যাকে যে কার্তেশীয় লিখি, কার্তেশীয় স্থানাঙ্কে কিরকম লিখি এক্স প্লাস আই ওয়াই, ঠিক আছে, এরকম ভাবে। তো এক্স প্লাস আই ওয়াই কে আমরা এক্স এর পরিবর্তে কি লিখতে পারি, এক্স এর পরিবর্তে আর কস থিটা লিখতে পারি, আর কস থিটা, এবং ওয়াই পরিবর্তে কি লিখতে পারি, আর সাইন থিটা। ওকে, এখন এই দুই জায়গা থেকে আমি আরটাকে যদি কমন নিয়ে নেই তাহলে কি হয়, কস থিটা প্লাস প্লাস কি আসে, আই সাইন থিটা। এখন লক্ষ্য করো অয়লারের সূত্র অনুযায়ী cos থিটা প্লাস আই সাইন থিটাকে আমরা কি আকৃতি লিখতে পারি, আমরা লিখতে পারি যে ই টু দি পাওয়ার কি, লক্ষ্য করো ওই দেখো ই টু দি পাওয়ার আই থিটা, ঠিক আছে। ঠিক একইভাবে যদি এখানে মাইনাস আসি, ঠিক আছে, মাইনাস হতো এক্স মাইনাস আই ওয়াই থাকে তাহলে কি আসে, আর cos থিটা মাইনাস আই আর সাইন থিটা, আর কে কমন নিয়ে গেলে কত থাকে cos থিটা মাইনাস আই সাইন থিটা, ওকে, বা ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা। তো এই দুটো একটু জেনে রাখতে ভালো, জেনে রাখলা তুমি। ওকে, এটা আসলে এখানে ই, এখানে ই হবে। ওকে, এখন আমরা দেখবো যে একটা ম্যাথ দেখবো, একটা ম্যাথ আমি কম্বাইন্ড করে তৈরি করছি, অর্থাৎ এই ম্যাথটা যদি আমরা আসলে বুঝতে পারি তাহলে আমরা অলমোস্ট অনেক ম্যাথ সমাধান করতে পারবো, ঠিক আছে, এই অধ্যায়ের মধ্যে অনেক ম্যাথ সমাধান করতে পারবো। সেটা হচ্ছে মান নির্ণয়ের অঙ্কটা আসলে সম্পূর্ণরূপে লিখে রাখি এখানে কোয়েশ্চেন। এটা আসলে আমি নিজে তৈরি করেছি, কয়টা কম্বাইন্ড কোয়েশ্চেন, অর্থাৎ কয়টা প্রশ্ন সহজ যে প্রশ্ন কয়টা যেগুলো আছে কয়েকটা প্রশ্নের সঙ্গে মিক্স করে অনেক বড় একটা কোয়েশ্চেন তৈরি করছি। তুমি এই একটা প্রশ্ন যদি বুঝে যাও তাহলে তোমার লাগে একাধিক প্রশ্ন সলভ করা সহজ হয়ে যাবে। তো প্রশ্নটা হচ্ছে যে এইরকম, কোয়েশ্চেন 1 হচ্ছে যে মাইনাস আই প্লাস 2i সম্পূর্ণ স্কোয়ার দিলাম, তারপরে নিচে হচ্ছে যে 3 প্লাস 4i। তো প্রশ্নটা হচ্ছে এইটার এ প্লাস বিআই আকৃতি কত, আকৃতিতে প্রকৃত করবো আমরা, আকৃতিতে প্রকাশ করো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে আর্গুমেন্ট এবং মডুলাস নির্ণয় করো। আর তারপরে হচ্ছে যে পোলারে রূপান্তর করো। পোলার স্থানাঙ্কে রূপান্তর করো। তো আমরা এই মেটটা করি, লক্ষ্য করো এই মেটটার ক্ষেত্রে এই দেওয়া আছে আমাদের সম্পূর্ণ অংশ, ঠিক আছে। এই সম্পূর্ণ অংশ আমরা কি করব, আমরা প্রথমে মান বের করবো, অর্থাৎ এ প্লাস বি আকৃতি প্রকাশ করবো। উদাহরণস্বরূপ এটাকে বেঙ্গে লেখা লাস্টে কি আসতে পারে এইরকম যে 25/2 প্লাস 25/3i এরকমভাবে, অর্থাৎ এ প্লাস বি আকৃতিতে, অর্থাৎ সামথিং প্লাস সামথিং আই এরকম আকৃতিতে প্রকাশ করবো আমরা। ওকে, তো আমরা কাজ শুরু করে দিই। সর্বপ্রথম উপরে লক্ষ্য করো এটা আসলে কিভাবে করতে হয়, তোমরা লক্ষ্য করবে সহজ ভাষায় যে জিনিসটা হয়। উপরে যে অংশ আছে আমরা উপরের অংশটা লিখলাম, আনসারটা লিখি, সবসময় এটা মনে রাখবে। উপরে যে অংশটা আছে মাইনাস প্লাস 2i, সেটার উপরে যদি স্কোয়ার না থাকে, ঠিক আছে, এখানে যদি স্কোয়ার না থাকতো তাহলে আমাদের প্রসেসটা সহজ হয়ে যেত। এখন যেহেতু স্কোয়ার আছে তাই আমরা স্কোয়ার ওখানে কি করবো, সম্পূর্ণরূপে ভাঙবো, ঠিক আছে। যদি স্কোয়ার না থাকে তাহলে প্রসেসটা অনেক সহজ। মনে করো এই যে স্কোয়ার যদি না থাকতো, ব্র্যাকেট না থাকতো যদি, তাহলে তো সহজ হয়ে গেল অনেক। কিন্তু এখন যেহেতু স্কোয়ার আছে তাই আমরা স্কোয়ার থাকলে কি করবো, আগে সহজ ভাষায় স্কোয়ারটা উঠাবো। কীভাবে উঠাবো লক্ষ্য করে দেখো, আমরা যে স্কোয়ার পরিবর্তে আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র লিখবো, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র যেটা সেটা করবো। এ ধরলাম এটাকে, এটা ধরলাম বি, এ স্কোয়ার মানে 1 স্কোয়ার মানলে কি আসে 1 আসে, প্লাস 2ab, আচ্ছা এটাকে এ প্লাস 2ab, ঠিক আছে, প্লাস 2 ইন্টু এ ইন্টু বি
প্লাস বি স্কোয়ার অর্থাৎ 2i স্কোয়ার, ঠিক আছে ওকে। তারপর নিচের অংশ সম্পূর্ণ জায়গা 4i। এখন এটাকে যে আমরা বাঙ্গি তাহলে কত আসে, এদিকে আসে গিয়ে আমার এদিকে ক্যালকুলেশন কত আসে -1 2 2, অর্থাৎ 2 ইন্টু 2 করলে কি আসে 4 আসে, আর -1 -4, আর তার পাশে কত থাকলো i, মানে -4i। এদিকে কত আসে 2 ইন্টু 2 কত 4, আই এ কি হয় i স্কোয়ার করলে কি আসে i স্কোয়ার, আর এদিকে থাকলো আমাদের 1, নিচে থাকলো 3 + 4i। ওকে, তো এখানে i স্কোয়ার সমান আমরা কি জানি -1, অর্থাৎ i স্কোয়ারের পরিবর্তে আমরা লিখতে পারবো -1, ঠিক আছে। এই -1 4 দিলে গুণ হয়ে কি হবে -4 হয়ে যাবে, 1 -4i -4, নিচে আছে গিয়ে 3 + 4i। ওকে, তো উপরের অংশ লিখি -4, এদিকে আছে 1 আর এদিকে আছে -2। তো এই দুটা ক্যালকুলেশন করলে আমাদের 1 - 4 দিলে কি আসে -3 আসে, -3, আর এদিকে থাকে 4 -4i, আর নিচে হলো গিয়ে 3 + 4i। ওকে, আশা করি বুঝতে পেরেছি। অর্থাৎ স্কোয়ার থাকার কারণে আমি স্কোয়ারকে ভেঙে 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 এই আকৃতিতে নিয়ে আসলাম। এই হচ্ছে আমাদের প্রথম মানে অংশ যেটা আছে, এইটা অংশ। যদি স্কোয়ার না থাকতো এখানে, ঠিক আছে, তাহলে তো সহজ, আমরা এইরকম আকৃতিতে দেওয়া থাকলো না, তাহলে আমাদের জন্য মেথ করা সহজ হয়ে যায়। সাধারণত এটা আমি একটু কমপ্লেক্স বানিয়েছি, বাট এরকম থাকবে না। সাধারণত কীরকম থাকবে, তোমাদের এইরকম আকৃতিতে একটা দেওয়া থাকবে, দিয়ে বলবে যে তোমরা কিতা করো যে a + b আকৃতিতে প্রকাশ করো, ঠিক আছে, মানে এটাকে ভেঙে সামথিং প্লাস সামথিং i আকৃতিতে প্রকাশ করো, ঠিক আছে, এরকম প্রকাশ করো, সহজ ভাষায় এরকম থাকবে। ওকে, তো আমরা যেহেতু শুরু করেছি তাই শুরু করি। এখন এটা কমপ্লিট করো, ঠিক আছে, ওটাকে আমরা a + b আকৃতিতে প্রকাশ করবো। প্রথমে উল্টাপাল্টা ছিল, আমরা ব্যাংকে সুন্দর একটা ফরম্যাটে নিয়ে আসছি, সামথিং ভাগ সামথিং। এখন এটাকে সামথিং প্লাস সামথিং আইয়ে প্রকাশ করবো, মানে সামথিং বলতে যেগুলো সংখ্যা হতে পারে। ওকে, তার প্রকাশ করবো -3, ওকে, -3 -4i, নিচে আছে কত, নিচে আছে গিয়ে 3 + 4i আছে। ওকে, এই মেথগুলো করার একদম সহজ প্রসেস হচ্ছে যে অনুবন্ধী জটিল সংখ্যা। অনুবন্ধী জটিল সংখ্যা জিনিসটা কি আমি তোমাকে বুঝেছি। অনুবন্ধী জটিল সংখ্যা বলতে বুঝে আছে অনুবন্ধী জটিল সংখ্যা, একেবারে সিম্পল। অনুবন্ধী জটিল সংখ্যা বলতে বুঝে আছে, উদাহরণস্বরূপ আমাদের আছে 3 + 4i আছে, ঠিক আছে, এটা অনুবন্ধী জটিল সংখ্যা হবে সব জায়গায় জায়গায়, শুধুমাত্র এই যে i এর সামনে কি আছে +4 না, প্লাসের পরিবর্তে -4 হয়ে যাবে। যদি থাকতো যে -3 -4i, ঠিক আছে, এখন সহজ ভাষা সবটা জায়গায় জায়গায় এটার অনুবন্ধী জটিল সংখ্যা কে প্রকাশ করা হয় উপরে এই টান দ্বারা, বুঝছো। মনে করো x z যেটা আছে সেটা হচ্ছে আমাদের জটিল সংখ্যা, যেটার উপরে এই টান বলতে বোঝায় z এর অনুবন্ধী যেটা সেটা বের করবো আমরা, বা z এর অনুবন্ধী জটিল সংখ্যা, ঠিক আছে। তো এটার ক্ষেত্রে কিরকম হয় সব জায়গায় জায়গায়, ঠিক আছে, শুধুমাত্র এই যে i এর সামনে কি আছে +4 -4 আছে না, সেটার চিহ্ন পরিবর্তন হবে কি +i। আসলে বুঝতে পেরেছি অনুবন্ধী জটিল সংখ্যা যে কি সহজ ভাষায় i এর সামনে যে চিহ্ন যেগুলো আছে সেটা উল্টিয়ে ফেলবো, পরিবর্তন করে ফেলবো। ওকে, তো আমরা প্রথম ধাপটা হচ্ছে যে নিচে যে সংখ্যাটা আছে, নিচে যে এই যে জটিল সংখ্যা যে অংশটুকু আছে 3 + 4i যে আছে, এই অংশের অনুবন্ধী অংশ দ্বারা আমি উভয় পক্ষকে গুণ করবো, ঠিক আছে, উভয় বামে ডানে, ঠিক আছে। অর্থাৎ এখানে আছে কি আছে 3 + 4i আছে, আমি কি করবো 3 - 4i, ঠিক আছে, এই -4i দ্বারা উপরে নিচে দুই অংশ গুণ করবো। উপরের অংশ আগে থেকে কি ছিল -3 - 4i, এটা আগে থেকে ছিল, বুঝছেন, এই অংশ আগে থেকে এখানে ছিল, আর এই অংশ আগে থেকে। তো এটা অনুবন্ধী জটিল সংখ্যা আসছে, এটা দ্বারা তুলেও উপরে নিচে দুই জায়গায় আমি কি করবো গুণ করবো। ওকে, ঠিক আছে 4i। এখন আমরা ক্যালকুলেশন আমার সাধারণ আমরা যে গুণ যেগুলো শিখছি বীজগণিত, সেই গুণগুলো আর কিছু নেই, আর কিচ্ছু করা লাগতো না, সে সিম্পল। ওকে, নিচের সংখ্যা করো, এটা গুণ করলে কি আসে 9 আসে, এটা গুণ করলে কত আসে -12i আসে, এটা গুণ করলে কত আসে +12i আসে, ঠিক আছে। এরকমও করতে পারি, অথবা আমরা চাইলেই যে a + b × a - b সূত্র ইউজ করতে পারি, ঠিক আছে। ওকে, তারপরে এটা গুণ করলে কত আসে যে -14i², ঠিক আছে। তো এরকমও করতে পারি, অথবা a + b × a - b সূত্র ব্যবহার করে শর্টকাটে করতে পারি, তোমাদের ইচ্ছা। ওকে, তো এটা কাটা গেছে। ওকে, নিচের অংশ শেষ, উপর অংশ করি, এটা গুণ করে কত আসে -3 আর 3 -9 আসে। এই অংশ এবং এই অংশ গুণ করলে কত আসে মাইনাসে +3 × 4 3 × 12 +12, আর তারপরে i +12i। এই অংশ গুণ করলে কত আসে 3 × 12, ঠিক আছে, 3 × 12 প্লাসে মাইনাসে -12, আর তারপরে i, এই যে i যেটা আছে এই আইটা এখানে বসালাম, 3 × 12 আর মাইনাস যেহেতু আছে মাইনাস। ওকে, এখন এই অংশ গুণ করলে কত হয় মাইনাসে প্লাস 4 × কত 16, i × i কি হয়েছে i²। ওকে, ভেরি ইজি, আস্তে আস্তে করবে মিলে যাবে। এটা অংশ কাটলাম, অংশ কাটলাম, উপরে কি থাকলো -9 + 16 i², নিচে থাকছে কত 9 - 16 i²। ওকে, i² পরিবর্তে আমরা কি লিখতে পারি, i² পরিবর্তে -1, অর্থাৎ -1 এই যে এটা লোক গুণ হবে, অর্থাৎ +16 এর সঙ্গে
-1 গুণ হবে, অর্থাৎ কী হবে, এই যে সামনে চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ -9 -16, নিচের অংশের বেলা সেম, ঠিক আছে। আজকের পরিবর্তে আমরা কী লিখতে পারি, -1, 16 ইন্টু -1 দিলে কি আসে, 16 আসে, অর্থাৎ আসবে কি +16। ওকে, ক্যালকুলেশন করে নিই। এখানে ক্যালকুলেশন করলে আমাদের কি আসে, ক্যালকুলেশন করলে আমাদের আসে উপরে আসে যে আমাদের -25, নিচে আসে কত আমাদের +25, অর্থাৎ -1, ঠিক আছে। এখন লক্ষ্য করে দেখো, এখানে তো a + b আকৃতিতে প্রকাশ হওয়ার কোনো প্রয়োজনই নেই। এখানে সহজ ভাষায় আমরা কি একটা সংখ্যা বের হয়ে গেলে না, এখানে তো আমাদের কথা ছিল a + b আকৃতিতে প্রকাশ করবো, এরকম যদি থাকে, ঠিক আছে, এরকম বের হয়ে যায়, আমি কন্ডিশন দেখাচ্ছি তোমাদের, ঠিক আছে। এই ম্যাথটা তোমরা যদি সলভ করতে পারো, বাদ বাকি সব কন্ডিশনও পারবা। এখন লক্ষ্য করে দেখো, এরকম আকৃতি প্রকাশ হয়ে গেলে আমাদের ম্যাথগুলো বের করা খুবই সহজ, ঠিক আছে, খুবই সহজ। এ তো শেষ, এটা হচ্ছে আমাদের a + b আকৃতি শেষ। এখন যদি এরকম না বের হয়, যদি অন্যরকম বের হতো, যেমন উদাহরণস্বরূপ এরকম যদি বের হতো আমার মানটা, এখানে লাস্টে ক্যালকুলেশন করে এরকম যদি আসতো, উদাহরণটা আমি একটু দেখাই, যদি এরকম থাকতো যে উপরে আসে গিয়ে আমার 25 -5i, আর নিচে আসে গিয়ে আমার 10i, এইরকম যদি আকৃতি থাকতো, মানে উদাহরণ দেখাচ্ছি, এরকম যদি আকৃতি থাকতো তাহলে কী হলো, মানে যদি এইটা তো ইজি বের হয়ে গেছে, বাট এরকম আকৃতি থাকলে কী করলা তুমি, কী করলে সাধারণত এরকম আকৃতিতে আসার সম্ভাবনা বেশি আছে। তো এই আকৃতি দিয়ে থাকলে তুমি এইরকম জাস্ট লিখে রাখবা আনসারটা, তো বুঝলেন, তোমার a + b আকৃতি বলুক, অথবা তোমার বলুক যে এই সম্পূর্ণ অংশের মান বের করো, অর্থাৎ এইটা তোমার a + b আকৃতি বলুক অথবা বলুক মান বের করা, একই জিনিস বুঝায়, ঠিক আছে, মান বের করা। সাধারণত বলবে যে মান বের করো অথবা a + b আকৃতিতে এই অংশকে প্রকাশ করা আছে। তো এইরকম যদি আমাদের অঙ্কটায় আসে মানটা, তাহলে কীভাবে বসাবো, তাহলে এই অংশ আমরা আলাদা করে নিয়ে যাবো, ঠিক আছে, এইরকমভাবে। তারপরে এই অংশ আলাদা করে দেবো, মাইনাস মাঝখানে থাকছে 10, 5, শেষ, সলভড, বুঝছো। অর্থাৎ এইরকম যদি আকৃতি আসে তাহলে আমরা এরকম ভেঙে নিব, আর যদি লাস্টে -1 বেশি বের হয়ে যায়, হয়ে গেছে, শেষ। ওকে, আশা করি বুঝতে পেরেছি, আমাদের প্রথম প্রশ্নের সমাধান হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের a + b আকৃতি বা সহজ ভাষায় মান। এখন তুমি বলতে পারো স্যার a + b আকৃতি, এখানে তো কোনো a + b i দেখছি না, কি দেখছি না, আসলে এখানে এই হচ্ছে +0i, এই হচ্ছে আমাদের প্রপার আকৃতি, ঠিক আছে। যদিও বলে প্রশ্ন না যে a + b আকৃতি, তাহলে তুমি চাইলে এই জিনিসটা অ্যাড করে দিতে পারো। এখন লক্ষ্য করে দেবো, a + b আকৃতি হয়েছে না, এই হচ্ছে আমাদের a, আর এই হচ্ছে কি আমাদের b, আর এই হচ্ছে আমাদের i, ঠিক আছে, a + b i আকৃতি হয়েছে, 0i। ওকে, এটা হচ্ছে আমাদের একের সমাধান। আর যদি এরকম থাকে তাহলে এইরকম লিখবা, এই ক্ষেত্রে এ হচ্ছে আমাদের, এইটা হচ্ছে আমাদের এ, বি হচ্ছে আমাদের মাইনাস, যে বি হচ্ছে আমাদের এইটা, এই যে মাইনাস এই অংশটুকু হচ্ছে আমাদের বি, আর এ হচ্ছে আমাদের এই অংশ, ঠিক আছে। ওকে, এখন আমরা দেখব যে 2 নম্বরটা, অর্থাৎ আর্গুমেন্ট এবং মডুলাস নির্ণয় করা, ঠিক আছে, আর্গুমেন্ট এবং মডুলাস নির্ণয় করা। লক্ষ্য করো, আর্গুমেন্ট এবং মডুলাস নির্ণয় করার ক্ষেত্রে, আচ্ছা তোমাদেরকে আমি আর্গুমেন্ট এবং মডুলাস নির্ণয় করা, আচ্ছা দেখে ফেলি, আমাদের কি বের হয়েছে 1 -1 আর্গুমেন্ট মডুলাস কত হবে, ঠিক আছে, আমরা বের করি, প্লাস কি আছে 0i, ঠিক আছে, এরকম আছে, ঠিক আছে। এরকম হলো আমাদের -1 বা -1 আমরা এখানে 0i দিয়ে লিখতে পারি। তো এটার ক্ষেত্রে আমাদের মডুলাস কত হবে, মডুলাস হবে √, কি বাস্তব অংশ স্কোয়ার -1 স্কোয়ার প্লাস অবাস্তব অংশ স্কোয়ার, এখানে 1 আসে, ঠিক আছে। এবং টিটার মান কত হবে, টিটার মান কত হবে, টিটার মানটা হবে কি, তুমি সরাসরি মুখস্থ রাখবা, যেগুলো যে পজিটিভ হতো একটা সময় রাখবা, যে আর্গুমেন্টের বেলা একটা নোট করে রাখতে পারো, তো খাতার মাঝে কর্নার অন্য পাশে নোট করো বা অন্য পৃষ্ঠায় নোট করো, যে যেগুলো 2, 3, 4 যেগুলো আছে, পজিটিভ সংখ্যা যেগুলো আছে, এগুলো কোনো সময় যদি এগুলো যদি টিটার মান নির্ণয় করো, সবসময় লেখবা যে 0 ডিগ্রি, ঠিক আছে, এগুলো সবসময় কত 0 ডিগ্রি। তারপরে যদি i, 2i, 4i এরকম শুধু i থাকে, প্লাস থাকে সামনে, ঠিক আছে, মনে করো যে +i, +2i, +4i এরকম যদি থাকে, তাহলে সেটার ক্ষেত্রে, ঠিক আছে, পজিটিভ i থাকে যদি, তাদের ক্ষেত্রে পজিটিভ i এর ক্ষেত্রে টিটা হবে সব সময় 90 ডিগ্রি, ঠিক আছে। ঠিক একইভাবে যদি -2i, -3i, -4i এরকম যদি নেগেটিভ যেগুলো সংখ্যা আছে সেগুলো আসে, তাহলে তাদের ক্ষেত্রে টিটার মানটা সরাসরি আসবে কত, আর্গুমেন্টটা আসবে কত, 180 ডিগ্রি। ঠিক একইভাবে যদি -ii, -2ii, -3i, অর্থাৎ i এর সামনে যে সহগ যেটা আছে সেটা -2, 3, 4, 5 এরকম যদি আসে, তাহলে সেটা হবে যে আমাদের নেগেটিভ i, তাহলে সেটার ক্ষেত্রে হবে 270 ডিগ্রি, ঠিক আছে, 270 ডিগ্রি, এটা তোমার মুখস্থ রাখতে হবে। 270 ডিগ্রি গিয়ে তুমি যদি লেখো তাহলে কত আসে, আচ্ছা এটাকে লিখলে আগে তোমার পাই আসে, ঠিক আছে, এটাকে পাই লিখতে পারি আমরা, এটাকে লিখতে পারি π/2, এটাকে লিখতে পারি আমরা 0 ডিগ্রি, ঠিক আছে, না এটাকে লিখতে পারি কত 2π/3 মনে হয়, 2π/3 না 3π/2, 270 ডিগ্রি আমরা লিখলে কীভাবে লিখি, 90 90 90, আচ্ছা দেখি কত আসে, π/2 প্লাস π/2 প্লাস π/2, 2 কমন গেলে 3π, ওকে ঠিক আছে,
3π/2। ওকে, তো এই জিনিসটা নোট করে রাখতে পারো। তো এখন আমরা এখন দেখে দেখে বলতে পারি, লক্ষ্য করে দেখো এটা কি, এটা কি 0i আছে না, 0iটাকে আমরা আসলে মুছে ফেলি, এটা আসলে প্রয়োজন নেই আমাদের। বলতে গেলে এখানে আসলে কি বোঝাচ্ছে -1 আমি কি দেখেছিলাম নেগেটিভ নাম্বার যেগুলো সেগুলোর ক্ষেত্রে রিটার মান কত, নেগেটিভ নাম্বারের বেলায় রিটার মান হচ্ছে 180 ডিগ্রি, বা লিখতে পারি কত পাই, শেষ, আর্গুমেন্ট বের করা হয়ে গেছে, আমার 2 নম্বর সমাধান হয়ে গেছে। বাট যদি এরকম না দিয়ে কিছুটা কমপ্লেক্স করে প্রশ্ন দিত, মনে করো উদাহরণস্বরূপ আছে আমাদের উদাহরণস্বরূপ আমাদের, আচ্ছা এইগুলো পারবে তোমরা, উদাহরণস্বরূপ দেওয়া আছে আমাদের 25/2 প্লাস 25/2i, এরকম যদি আকৃতি দেওয়া থাকে, ঠিক আছে, যেমন তার বলে মডুলাস আর্গুমেন্ট করতে আর সমান আমরা কি জানি, এই যে বাস্তব সংখ্যা যে আছে সেটা স্কোয়ার √of প্লাস অবাস্তব যে সংখ্যা আছে সেটাকে স্কোয়ার। এখান থেকে ক্যালকুলেশন করলে তোমরা এখানে 2 নিচে 2, ঠিক আছে, তো এখানে ক্যালকুলেশন করলে তোমরা মানটা পেয়ে যাবা। এবং tan থিটার মান কত হবে, tan থিটার মান হবে যে কত, প্লাস প্লাস যেহেতু আছে, সূত্র কত, সূত্র হচ্ছে tan থিটা সমান, tan থিটা সমান হচ্ছে, থিটার সমান হবে tan ইনভার্স y/x, y মান কত 25/2, x এর মান কত 25/2, ঠিক আছে। এখান থেকে আমরা মান ক্যালকুলেশন করলে 5/4 আসে। তো এগুলো পারবে। আমরা আগের ক্লাসে আসলে মডুলাস এবং আর্গুমেন্টের প্রপার এটা দেখাইছিলাম যে কীরকম কন্ডিশনে কী হতে পারে। পোলার স্থানাঙ্কে রূপান্তর করো, ওকে, -1 যেটা আছে সেটাকে আমরা যদি পোলার স্থানাঙ্কে রূপান্তর করতে চাই, আমি একটু আগে দেখেছিলাম পোলার স্থানাঙ্কে কীভাবে নির্ণয় করা লাগে, একদম সহজ আছে, পারবে আর cos θ আর sin θ। লক্ষ্য করো আর এর মান আমরা কত পেয়েছিলাম, আর এর মান আমরা পেয়েছিলাম যে কত 1, থিটার মান কত পেয়েছিলাম, থিটার মান পেয়েছিলাম যেহেতু নেগেটিভ না, নেগেটিভ হওয়ার কারণে কত 180 ডিগ্রি বা পাই বসাবো এখন সুন্দর মতো। আর এর মান 1 cos পাই মানে 180 ডিগ্রি, আর এর মান 1 sin কত 180 ডিগ্রি। ওকে, cos sin 180 ডিগ্রি মান কত আসে, sin 180 ডিগ্রি তোমরা একটু ক্যালকুলেশন করে বসে নিবে, আমি এখন ক্যালকুলেটর ইউজ করতেছি না, আমি বসে ফেলছি। আচ্ছা, যেহেতু মান আসে না, ঠিক আছে, ওকে, এটা আমাদের আসে x এর মান, এটা y এর মান, ঠিক আছে। ওকে, এখন আমরা কার্টেসীয় স্থানাঙ্কে প্রকাশ করতে কীরকম প্রকাশ করি, x প্লাস iy, সরি পোলার স্থানাঙ্কে প্রকাশ করার কথা, সরি এখন আমরা দেখবো পোলার স্থানাঙ্কে রূপান্তর করা। আচ্ছা, পোলার স্থানাঙ্কে রূপান্তরের ক্ষেত্রে আমাদের কি জানতে হবে, আমরা জানি পোলার স্থানাঙ্কে রূপান্তর করতে আমাদের আর এর মান এবং থিটার মান প্রকাশ করতে হবে। আমরা আর এর মান থিটার মান আগে কি পেয়েছিলাম, আর এর মান পেয়েছিলাম 1 পেয়েছিলাম, ঠিক আছে, 1, এবং থিটার মান পেয়েছিলাম কত π/180 ডিগ্রি, শেষ। এখন পোলার স্থানাঙ্কে প্রকাশ হবে যে আমাদের পোলার স্থানাঙ্কে হবে 1, π, শেষ, বা 1,180 ডিগ্রি লিখতে পারি, ঠিক আছে, 1,180 ডিগ্রি, শেষ। আশা করি বুঝাতে পেরেছি। এই হলো আমাদের ওভারঅল সব জিনিসগুলো। তার পাশাপাশি আমরা একটা ম্যাথ দেখবো, সেটা হচ্ছে যে মনে করো সঞ্চারপথের সমীকরণ নির্ণয়, লাস্ট যেটা টপিক আছে যেটা ম্যাথ যেটা সেটা সঞ্চারপথের সমীকরণ নির্ণয়। আচ্ছা, জিনিসটা আমি বুঝাই তোমাদের, সঞ্চারপথের সমীকরণ টপিকটা বুঝার লাগে তোমাকে আমি দেখাবো কতটুকু পর্যন্ত করা লাগে। লাস্টে কিছু জিনিস জানা লাগবে তোমার আগে থেকে, যে একটা সমীকরণ দেখে তুমি বুঝতে হবে যে এটা আসলে বৃত্ত না পরাবৃত্ত না অপবৃত্ত না অভিবৃত্ত, বুঝছো, পরাবৃত্ত উপবৃত্ত অধিবৃত্ত না বৃত্ত, আসলে কোন জিনিস বুঝাচ্ছে, ঠিক আছে। একটা সমীকরণ দেখে তোমার বুঝতে হবে যে আসলে এটা আসলে কীরকম বুঝাচ্ছে। সঞ্চারপথ বলতে বুঝায় যে সঞ্চারপথের সমীকরণ বলতে বুঝায় যে আসলে এটা বৃত্ত না উপবৃত্ত না অধিবৃত্ত না পরাবৃত্ত, এই জিনিসটা, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমাকে কনিক যেটা অধ্যায় আছে সেটা আসলে জানা লাগবে, বুঝছেন। কনিক অধ্যায়টা তোমার একটু পরে আসলে তার পরবর্তী অংশ সহজে বোঝা যাবে। তবে আমি যতটুকু প্রয়োজন ততটুকু দেখিয়ে দিচ্ছি। উদাহরণস্বরূপ জেড প্লাস, ম্যাথটা দেখিয়ে একটু, ম্যাথটা কি আছে, জেড প্লাস সরি জেড মাইনাস, আচ্ছা জেড প্লাসটা দেখিয়ে দিই, জেড মাইনাস 2 জেড মাইনাস 3i, জেড মাইনাস 2 জেড মাইনাস 3i না 3i, ওকে। তো এইটার আমার সঞ্চারপথের সমীকরণ বের করতে হবে, ঠিক আছে। এইটা সঞ্চারপথে সহজ ভাষায় আমি জিনিস লিখি যে জেড বলতে কি বোঝায়, জেড বলতে আসলে বোঝায় যে এক্স প্লাস iy বোঝায়, আর কিছু না, সহজ ভাষাতে জেডের পরিবর্তে ওই মানগুলো লিখি আমরা, এক্স প্লাস iy, এদিকে -2 রাখবো, ঠিক আছে, ওকে, মানে বাল। তারপরে এদিকে কি তা জেড এক্স প্লাস iy, এদিকে রাখলো -3i, ওকে। এখন লক্ষ্য করো আমরা বাস্তবের সাথে বাস্তব, অবাস্তবের সাথে অবাস্তব মিলাবো, ঠিক আছে। অর্থাৎ লিখলাম x-2 প্লাস iy, এদিকে লিখলাম যে x প্লাস i y-3, ওকে। এখন লক্ষ্য করো এটা বলতে কি বোঝাচ্ছে, এই যে মাঝখানে মডুলাস, এটা বলতে বোঝাচ্ছে আমি এই যে সম্পূর্ণ জটিল সংখ্যার মডুলাস নির্ণয় করবো, ঠিক আছে। মডুলাস নির্ণয় করে আমরা কি জানি, বাস্তব স্কোয়ার √of বাস্তব সংখ্যা স্কোয়ার যুগ অবাস্তব স্কোয়ার। বাস্তব কোন অংশ, এই অংশ না বাস্তব, এটাও সংখ্যা এটাও সংখ্যা, বাস্তব অংশ, অর্থাৎ x-2 স্কোয়ার প্লাস অবাস্তব অংশ, অবাস্তব অংশ কি বোঝায়, এই যে i এর সাথে আছে y স্কোয়ার। ঠিক একইভাবে এই যে দুইটা টান, যে দুইটা, এই দুইটা বলতে মডুলাস বোঝায়, পরম মান বোঝায়, ঠিক আছে, মডুলাস নির্ণয় করতে। তো সেটার ক্ষেত্রে আমরা কি জানি, বাস্তব মানে এই যে x যেটা আছে
সেটা স্কোয়ার প্লাস অবাস্তব অর্থাৎ ওয়াই মাইনাস থ্রি যেটা আছে ওয়াই মাইনাস থ্রি সেটা স্কোয়ার। ওকে, তখন আমরা এখন থেকে ক্যালকুলেশন করবো সাধারণ বীজগণিত নিয়ম। উভয় পাশ থেকে আমি যে রুট যেটা আছে সেটা সরিয়ে ফেলে কি আসে এক্স মাইনাস টু স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এদিকে কি আসে এদিকে আসে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস থ্রি স্কোয়ার। এখন আমরা বীজগণিতের সাধারণ নিয়ম ইউজ করবো, এ মাইনাস বি সূত্র ইউজ করবো, এক্স স্কোয়ার মাইনাস টু এ বি অর্থাৎ আসবে যে ফোর এক্স। পুরো বীজগণিতের নিয়মে এই অংশটুকু করবা, ঠিক আছে, একদম বেসিক বীজগণিতের নিয়ম। এটাকে ধরলাম এ, এটা ধরলাম বি, এ মাইনাস বি হোল স্কোয়ার আসা, তাহলে এক্স মাইনাস ফোর এ বি প্লাস ফোর, এদিকে আসে গিয়া ওয়াই স্কোয়ার, আর এটা আসে এক্স স্কোয়ার। সেম একইভাবে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র ইউজ করবো, ঠিক আছে, তোমরা নিজেতেই করে নিবা ওয়াই স্কোয়ার। ওকে, তো এখানে লক্ষ্য করো এই যে এক্স স্কোয়ার যেটা আছে, আচ্ছা আমরা সব এক পাশে নিয়ে আসি, এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর প্লাস ওয়াই স্কোয়ার, এই সম্পূর্ণ অংশকে এই পাশে নিয়ে আসলাম এক্স স্কোয়ার, এটা প্লাস আছে, এটা এই সাথে আসলে কি আসবে এই পাশ থেকে এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে মাইনাস এক্স স্কোয়ার, এটা প্লাস আছে এই পাশে আসলে মাইনাস ওয়াই স্কোয়ার হয়ে যাবে, এটা মাইনাস আছে প্লাস হয়ে যাবে, প্লাস আছে মাইনাস হয়ে যাবে ইকুয়াল টু জিরো। ওকে, লক্ষ্য করো এক্স স্কোয়ার কাটা, ওয়াই স্কোয়ার কাটা, থাকলো কি আমাদের, থাকলো মাইনাস ফোর এক্স প্লাস ফোর, এদিকে থাকলো কি প্লাস ফোর ওয়াই মাইনাস নাইন ইকুয়াল টু জিরো। তো এখান থেকে আমরা যে সংখ্যা যেগুলো আছে সেগুলো সুন্দর মতো মিলে তাহলে কত আসে, আসে যে মাইনাস ফোর এক্স প্লাস সিক্স ওয়াই, আর এই দুইটা যে প্লাস ফোর আর মাইনাস আর নাইন এগুলো সলিউশন করলে আসে মাইনাস ফাইভ ইকুয়াল টু জিরো। তো আমরা একটু যে কাজটা করলাম, আমরা যে মাইনাস দ্বারা উভয় পক্ষকে গুণ করলাম, এরকম করা যায় হইতে গেলে, ঠিক আছে, ওই পাশে মাইনাস দ্বারা গুণ করলে শূন্য, মাইনাস দ্বারা গুণ করলে তো শূন্য আসে, এবং এই পাশে মাইনাস দ্বারা গুণ করলে কত আসে, আসে যে এটাকে মাইনাস দ্বারা গুণ করলাম, আচ্ছা এই মাইনাস দ্বারা গুণ করার কোনো প্রয়োজন নেই, এটাই আমাদের আনসার, এরকমভাবে লিখলেই হয়, ঠিক আছে, এই শেষ, আর বাঙ্গা যায় না যেহেতু এটাই শেষ। এখন লক্ষ্য করার বিষয় হলো এটা আসলে কিসের সমীকরণ আমি কীভাবে বুঝবো, লক্ষ্য করা একটা জিনিস, শুধুমাত্র যদি এক্স আর ওয়াই থাকে, ঠিক আছে, তাহলে সেটা হবে আমাদের সরল রেখা, সরল রেখা। যদি এরকম হয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তারপরে সামথিং এক্স সামথিং ওয়াই এরকম যদি থাকে, ঠিক আছে, অর্থাৎ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে এবং সামথিং এক্স সামথিং ওয়াই বাদে অন্য সামথিং আরও কিছু আছে, এরকম থাকলে তুমি সরাসরি বুঝে নিবে এটা হচ্ছে আমাদের বৃত্ত, ঠিক আছে, বৃত্ত। তারপরে যদি এরকম হয় একটার সাইজে স্কোয়ার আছে আর আটটার পাশে এক্স আছে শুধু, অর্থাৎ একটা তুমি দেখবা যে এক্স এর উপর কি আছে ওয়াইয়ের উপরে স্কোয়ার আছে, একটা এক্স এর উপরে কোনো স্কোয়ার নেই, অর্থাৎ এক্স আছে এক পাশে বা মানে এক্স আছে ওয়াই আছে, ঠিক আছে, এক্স আছে এবং ওয়াই আছে, সমীকরণের মধ্যে শুধু এক্স ওয়াই আছে এবং একটার উপর স্কোয়ার আছে আটটার উপর স্কোয়ার নাই, যেমন এই ধরুন এরকমভাবে হইতে পারে অথবা এরকম হইতে পারে, ঠিক আছে, এরকমভাবে এই পাশের যে কোনো জিনিস, ঠিক আছে, আচ্ছা এই পাশে না দিয়ে এক পাশে দেখলে হবে, অর্থাৎ তুমি দেখলা যে এক্স এবং ওয়াই আছে, ঠিক আছে, এক্স এবং ওয়াই আছে, এক্সের উপর স্কোয়ার আছে ওয়াইয়ের উপর নেই, অথবা ওয়াইয়ের উপর স্কোয়ার আছে এক্সের উপর নেই, এরকম যদি কন্ডিশন দেখো তাহলে বুঝবে সেটা হচ্ছে পরাবৃত্ত। আর যদি এরকম হয় এক্স স্কোয়ার ডিভাইডেড বাই অন্য সামথিং আছে প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই সামথিং আছে, তাহলে সেটা হবে কি আমাদের উপবৃত্ত। যদি এরকম হয় এক্স স্কোয়ার সামথিং বা বিয়োগ ওয়াই স্কোয়ার সামথিং এরকম থাকে, তাহলে সেটা হবে অধিবৃত্ত, অধিবৃত্ত। ওকে, তো যারা তোমার কনিক অধ্যায়টা পড়েছে তাদের লেগে সহজ জিনিসটা হয়ে গেছে। তারপরে আমি মনোযোগ আবার বলি যে শুধুমাত্র এক্স আর ওয়াই যদি দেখো, ঠিক আছে, তাহলে সরল রেখা, যেমন এখানে লক্ষ্য করো এক্স আর ওয়াই আছে আর কিছু নেই, মানে এটা কি একটা সরল রেখার সমীকরণ, সঞ্চয়পথের সমীকরণ নির্ণয় করো, এটা হবে আমাদের কি একটা সরল রেখা, সরলরেখা। আনসারটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের একটা সরলরেখা। আর যদি এরকম দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে, তারপরে সামথিং দিয়ে এক্স দেওয়া আছে, মানে 1 2 3 4 -3 -4 এক্স আছে মাইনাস, যেরকম থাকার প্রয়োজন থাকতে পারে যে কোনো রকম বাদে এরকমভাবে, তারপরে সামথিং দেওয়ার পরে ওয়াই থাকে, অর্থাৎ এখানে হতে পারে +3 এক্স -4 ওয়াই +8 ইকুয়াল টু 0 এরকম যদি থাকে, ঠিক আছে, ইকুয়াল টু কিটা 0 এরকম যদি থাকে তাহলে বুঝবে এটা বৃত্ত, ঠিক আছে। আর যদি এরকম দেখো একটার উপরে স্কোয়ার আছে একটার উপরে স্কোয়ার নেই, একটার উপরে স্কোয়ার আছে একটার উপরে স্কোয়ার নেই, এই দুটো কন্ডিশন যে কোনো কন্ডিশন দেখবে পরাবৃত্ত। আর উপবৃত্ত হলো সামথিং মানে এক্সের নিচে কোনো কিছু আছে ওয়াই নিচে আছে এরকম আকৃতি দেখলে, আর অধিবৃত্ত হলো এরকম কোনো আকৃতি দেখলে। সাধারণত তোমাদের যেগুলো আছে এগুলো বেসিক্যাল ম্যাথ যেগুলো আছে এগুলো সাধারণত তোমাদের এই যে বৃত্ত আর সরল রেখা এই দুটার মাঝে সীমাবদ্ধ থাকে, পরাবৃত্ত মাঝে মাঝে থাকে, উপবৃত্ত অধিবৃত্ত সাধারণত থাকে না। ওকে, তো এই হলো আমাদের জটিল সংখ্যার ক্লাস 2 এখানে আমরা পড়েছি। ইনশাল্লাহ দেখা হচ্ছে সবাইকে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফিজ।